এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12-তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা আঁতকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাওড়া কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাদ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়া ঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাদ পার করে মিলের কলোনি, আর বামের খাদ পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনের ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়, আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকেই গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করত। দিনের বেলা তো করতই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলায় এই মানুষগুলো বেশি মারা যেত। কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মাস মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা, ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই সুকির মা বলতো। তো ঘটনা বলার সুবিধার্থে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই খড়ের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহী মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করে নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা, ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা 2 পায়ে হেঁটে আসছে। 2 পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে,
যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে। আওয়াজটা একদম কাছে চলে আসে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অভাবটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন, সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরো দুটো পরিবার, তারাও ওই একই রকম ভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটা ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন, নানার ঘরে আসে, এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরে কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না, ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান। কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম। উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় খবর আসে, সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়, গোটা এলাকায় যেন একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কানুন মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডি যে অবস্থা হয়ে গেছিল, বাড়ির লোকজনও দেখেন যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন কাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেল লাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টাই, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক,
ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো বাঁকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময়ে ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যেই মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কী যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না, আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন। ওই সময় উনি দোয়া পরে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়। যখন দৌড় দিয়েছেন ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে। এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কী হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন তখন উনি বললেন তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাইয়ের অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে তুই আমাদেরকে বিরক্ত করিসনি, যদি করতি তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তোর লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগন্যালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। এরপরের ঘটনায় আসি। তো এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম হাসান ভাই, ওনার মামার নামটা আমরা বলছি। ওনার মামার নাম হচ্ছে কলিন্স। তো এই কলিন্স মামা কিন্তু
মারাত্মক একটা ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তো উনি যেভাবে বলেছেন সেটা হচ্ছে তখন সাল 2009 ফেব্রুয়ারি মাস। কলিন্স মামা তখন ইন্টারমিডিয়েটে পড়েন। সকালবেলা মামা ঘুমাচ্ছিলেন, তখন মামার আরেকজন বন্ধু উনি মামার বাসায় আসলেন, মামাকে ঘুম থেকে তুলে জানালেন যে রেল লাইনে একজন কাটা পড়ে মারা গেছে, চল তো দেখে আসি। ওনারা যখন ঘটনাস্থলে পৌঁছালেন তখন আসলে সকালবেলায় আর কি, সকাল তখন 9টার মতো বাজে। ঘটনার স্থান ছিল এই যে হালিম ভাইয়ের কথা বললাম, ওনার বাসার 100 মিটার আগে রেল লাইনের বাম পাশের দিকে খাদের পাশে একটা তাল গাছ ছিল, ওইটার বরাবর রেল লাইনের উপর পড়ে আছে ওই এলাকার একজন ব্যক্তি, তার নাম হচ্ছে টিটু। এটা কিন্তু ছদ্মনাম বলছি, এই টিটু নামটা, আসল নামটার সাথে যদিও বা মিল রয়েছে টিটু নামটা, এটা আমরা বলছি না সঙ্গত কারণে। তার নিথর দেহ পড়ে আছে, দেহটা মোট 3টা টুকরো হয়েছে, মুখটা কিছুটা থেতলে গিয়েছে। উনি সম্ভবত রাত 1টা বা 1:30টার দিকে যে ট্রেনটা আসে ওই ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছেন। এলাকার কেউই লাশটা আনতে চাচ্ছিল না, সঙ্গত কারণেই আর কি। এক প্রকার বাধ্য হয়েই কলিন্স মামাকে এই দায়িত্বটা নিতে হয়। একটা চটের বস্তা সাথে নিয়ে কলিন্স মামা সহ আরো 3জন, মোট 4জন ওইখানে গিয়েছেন। তারপর লাশটা ওই বস্তার উপরে নিয়ে রেল লাইন থেকে নামার আগে এই যে কলিন্স মামা, এই যে যিনি মারা গেছেন টিটু ভাই, তার একটা কাটা হাত উপরের দিকে তুলে সবাইকে দেখান। এটা দেখে এলাকার লোকজন যে ওইখানে আসছিল তাদের বেশিরভাগ লোকই নাকি এমন ভয় পেয়েছিল, তারা ওখান থেকে দৌড়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর লাশটার যাবতীয় কাজ শেষে বাওড়া কবরস্থানে দাফন করানো হয়। দাফনের একদিন পর ওই কবরস্থানে যিনি পাহারাদার উনি একটা খবর পাঠান। খবরটা ছিল এমন যে আপনাদের এলাকার যেই ব্যক্তিটার কবর আপনারা মাত্র একদিন আগে দিয়ে গেলেন, রাতের বেলায় ওই ব্যক্তির কবর থেকে ধোঁয়া বের হচ্ছে, এমন ভাবে ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে কবরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই পাহারাদার আরো বলেন যে মৃত ব্যক্তি মনে হয় খুব একটা ভালো লোক ছিল না, একটা কাজ করেন, ওনার জন্য একটা দোয়া অনুষ্ঠান করেন, কিছু মানুষকে খাইয়ে দেন, কিছু দান সাদাকা করে দেন। এদিকে এই মৃত ব্যক্তির পরিবারের অবস্থা ওরকম ভালো ছিল না, এই কারণে এলাকার সবাই মিলে টাকা তুলে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়। মিলাদে বা এই দোয়া অনুষ্ঠানে কিছু তাবারকের ব্যবস্থাও রাখা হয়। আর এই যেই আয়োজনটা, এই আয়োজনের জন্য যে সমস্ত কেনাকাটাগুলোর কাজ ছিল, এটার দায়িত্ব দেওয়া হয় এই কলিন্স মামা আর ওনার বন্ধুদেরকে। তো দোয়া অনুষ্ঠানের পর কবরস্থানের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল এই কলিন্স মামার এক বন্ধু, তার নাম হচ্ছে বশির, এই বশির মামার সাথে। একদিন রাতে ওনার বাসার দরজা জানালা মনে হচ্ছিল কেউ এসে জোরে জোরে আঘাত করে শব্দ করছে। কিছুটা সময় পর আবার সব ঠান্ডা হয়, আবার কিছুটা সময় পর আবার শুরু হয়ে যায়, আর বাসার চালের উপর মনে হচ্ছে কেউ ঢিল মারছে। এমত অবস্থায় এই বশির মামার যিনি বাবা, উনি বাসাটা দোয়া পরে বন্ধ করে দেন। তখন আর কোনো সমস্যা হচ্ছিল না। তো ওই দিন রাতেই বশির মামা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে এই যে টিটু ভাই যিনি মারা গিয়েছিলেন আর কি, যার দোয়া অনুষ্ঠান করা হলো, সে দাঁড়িয়ে আছে তার সামনে, আর তার সাথে দীর্ঘ দেহের কালো চাদর পরা একটা লোক। লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে না, মুখটা ঢাকা ছিল। তো এই বশির মামাকে কিন্তু ওই টিটু ভাই বলছিল যে বশির, তুই আমার একটা জিনিস নিয়ে গেছিস, এই অপরাধের কারণে তোকে আমার কাছে নিয়ে আসবো, আমার এখানে ভালো লাগছে না রে, তুই আয়, তোকে নিয়ে যাব। তো স্বপ্নের মধ্যে এই জিনিসটা যখন এই বশির মামা শুনেছেন, উনি তো কান্না করছেন যে না আমি যাব না, আমি তোর সাথে যাব না রে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর ঘেমে একদম একাকার হয়ে গেছে। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। পরদিন বিকেল বেলা উনি ঢাকার একটা মেসে ফিরে যাবেন, যেখানে থেকে উনি লেখাপড়া করতেন আর কি। ওই একই মেসেই থাকেন কলিন্স মামা আর গোপালপুরের একজন, তারা 3জন একসাথেই যাবেন আর কি। বশির মামা যদিও বা যেতে চাননি, তারপর তিনি আবার রাজি হয়ে যান যাওয়ার জন্য। রাতের বেলা ওই মেসের বাসায় ফিরে একটু পরে ঘুমাতে যান সবাই। বশির মামার ব্যাপারটা কিন্তু কলিন্স মামা জানতেন, এই জন্য এই বশির মামাকে মাঝখানে রেখে 2জন 2 পাশে শুয়ে পড়েন, লাইটটাও জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘটে এক ভয়ানক ঘটনা। বশির মামা স্বপ্নে দেখেন
স্বপ্নের ভিতর আবারও ওই টিটু ভাই আসছেন, আর সাথে ওই লোকটা চাদর মোড়ানো আর কি, সেই লোকটা। টিটু ভাই ওই লোকটাকে বলছে, এই বশিরকে ধরে নিয়ে চল। এই বলেই নাকি তারা বশির ভাইকে চেপে ধরে আর তাকে তুলে নিয়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে বশির মামা তো চিল্লি করতেছেন যে আমি যাব না, আমি যাব না। এদিকে হয়েছে কি, এই যে পাশে শুয়ে থাকা কলিন্স মামা আর আরেকজন মামা, যিনি আবার আর এক পাশে শুয়েছিলেন, মাঝখানে তো বশির মামা। তো কলিন্স মামা ঘুম থেকে উঠে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। বিছানা থেকে প্রায় 3 থেকে 4 হাত শূন্যে উঠে গেছে এই বশির মামার দেহ, আর উনি গোংরাচ্ছেন। এই দৃশ্য দেখে কলিন্স মামা নিজেও ভয় পেয়ে যান। তখন উনি পাশে শুয়ে থাকা আরেকজনকে ডাক দেন, উনিও উঠে একই দৃশ্য দেখেন, তিনিও ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে শূন্যে ভেসে ভেসে ওনার দেহটা বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তখন ওনারা দুজন মিলে যখনই বশির মামার বডিটা ধরেছেন, সাথে সাথে বডিটা নিচে পড়ে যায়। তবে ওনারা ধরে ফেলেন, তা না হলে 5-6 ফুট প্রায় উচ্চতায় উঠেই গিয়েছিল। আস্তে আস্তে করে নিচে পড়লে আরো মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারত, তবে আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। এদিকে এই ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে, তা না হলে তো ওনার সাথে এরকম ঘটনা ঘটার কথা না। বশির মামা তখন সেন্সে চলে আসছেন অলরেডি, এই যে পড়ে গেছেন নিচে, এরপর তো ওনার ঘুম ভেঙে গেছে। উনি বলেন ঘুমের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমাকে এরকম বলে যে তুই একটা জিনিস নিয়ে গেছিস আমার। তখন কলিন্স মামা বলছে, আচ্ছা বল তো তুই কি নিয়েছিস, তার সাথে কি কোনো লেনদেন ছিল, তার কোনো জিনিস কি তোর কাছে আছে? তখন বশির মামা বলেন, না আমার সাথে তো তার কোনো লেনদেন ছিল না, এমনি চেনা পরিচিত ছিল, সে কোনো জিনিস আমার কাছে দিয়ে রাখে না, এমন কিছু মনে পড়ে না। তবে হ্যাঁ, একটা ঘটনা মনে পড়ে, তা হচ্ছে এই টিটু মামার মেলাদ মাহফিলের দায়িত্ব তো ওনাদের কয়েকজনের উপর ছিল। সব কেনাকাটা শেষ করে নাকি ওনার পকেটে 3 টাকা অবশিষ্ট ছিল, মাত্র 3 টাকা। এই 3 টাকা দিয়ে নাকি উনি বিস্কুট কিনে খেয়েছেন। এইটা শোনার পর কলিন্স মামা বলে, সর্বনাশ, 3 টাকার জন্য তো এখন একটা বিশাল বিপদ নেমে আসছে। তুই তাড়াতাড়ি একটা কাজ কর, আগামীকাল এলাকায় যা, এলাকায় গিয়ে এই টিটু ভাইয়ের পরিবারকে কিছু টাকা দিয়ে দে, 3 টাকা তো দিবি, আরো কিছু টাকা দিয়ে দে, আরো কিছু দান সাদাকা করে দে। পরদিন সকালবেলা কিন্তু বশির মামা সেটাই করেছিলেন। তবে এই জিনিসটা করার পর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, 90-এর দশক থেকে চলমান এই মৃত্যুর মিছিল এখনো কিন্তু চলমান রয়েছে। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হয়ে ওই এলাকায় রয়েছেন আর কি। আশেপাশের 5-6 গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছেন। 5-6 গ্রামের লোকজন ওই জায়গা দিয়ে আসা যাওয়া করে। রেলগাড়ির সাথে ধাক্কা লেগে বা কাটা পড়ে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় হয়। কিছু আছে নিছক দুর্ঘটনা, সবগুলো যে দুর্ঘটনা তা কিন্তু না। 2011 সালে নাকি একজন হুজুরকে আনা হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য। হুজুর ওই এলাকায় এসে ঘটনার স্থান সহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন এবং বলেন, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাই, 2 দিন পরে দেখি কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাতে পারি কিনা। হুজুর পরবর্তীতে খবর পাঠিয়েছিলেন, তা হচ্ছে এই রেল লাইনের আশেপাশে ভয়ানক কিছু জিন ঘুরে বেড়ায়। এই জিনগুলো ভুলো প্রকৃতির জিন, যাদেরকে আমরা ভুলো বলি, পথ ভুলিয়ে এমনভাবে কোনো একটা জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় গেলেই রেল লাইনে মানুষ কাটা পড়বে। বিশেষ করে যখন রেলগাড়ি আসতে থাকে তখন এই কাজগুলো করে। আর যখন ওখানে রেল লাইনে মানুষ কাটা পড়ে যায়, মারা যায়, লাশের শরীরে কিছু কিছু অংশই শুধু ওরা খায়, আর ওই স্থানে ওরা কালো জাদুর চর্চা করে। আর এগুলো অনেক শক্তিশালী, এদেরকে এখান থেকে তাড়ানো খুবই দুরূহ ব্যাপার। তবে ওই হুজুর নাকি পরবর্তীতে এসে এতটুকুই করেছিলেন এই সমস্যা যেন কমে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমে গিয়েছে। তবে প্রতি বছর কয়েকজন লোক ট্রেনে কাটা পড়ে ওখানে মারা যায়। যেখানে অল্প কিছুদিন পরপরই মারা যেত, এখন সেটা বছরে কয়েকজন মারা যায়। সর্বশেষ 2025 সালেও 2 জন মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, এমনটাই জানিয়েছেন সিয়াম হাসান ভাই। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটি। এই ঘটনাটির মধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। তা হচ্ছে কিছু কিছু খরচ যেগুলো আমরা করি অন্যের হয়ে, যেই খরচগুলো হয়, বেঁচে থাকা টাকাগুলো যত ছোট টাকাই হোক, এই টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে আমাদের জীবনে। আপনাদের আশেপাশে কি এমন কোনো রেল লাইনের জায়গা রয়েছে বা রেলগেট রয়েছে?
আমি বলতে পারি আমার বাসার কাছাকাছি কিন্তু একটা জায়গা রয়েছে, সেই জায়গার ভিডিও কিন্তু আমি বিভিন্ন সময় আপনাদেরকে দেখেছি। তা হচ্ছে লোকোশেড। এই লোকোশেডে অনেকগুলো এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমার নিজের চোখে দেখা একটা ঘটনাও কিন্তু আছে। এটা রমজান মাসে হয়েছিল। একজন লোক সকালবেলা রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। আমার যতদূর মনে পড়ে, এটা তো অনেক আগের ঘটনা, সম্ভবত ওনার নাম ছিল আব্দুল গনি। ওনার বাসাটা ছিল দাঁতশি গ্রামে। আমার যতদূর মনে পড়ে, অনেক আগের ঘটনা তো, এখন থেকে আরো প্রায় 25 বছর আগের ঘটনা। আমার মনে পড়ে যে যখন আমি ওখানে গিয়েছিলাম, আমি হেঁটে যাওয়ার সময় দেখি যে কি ব্যাপার, পায়ের কাছে এটা কি। তখন যেটা দেখি, এটা দেখে আমি মারাত্মক চমকে যাই। আমার ওই অল্প বয়সে, তখন আমার বয়স ছিল খুবই অল্প আর কি, তখন আমি ওই যে দৃশ্যটা দেখি এখনো আমার চোখের উপর ভাসে। সেটা হচ্ছে, আমি দেখেছিলাম গোড়ালি থেকে কাটা পড়া একটা পা, গোড়ালির নিচের অংশ এক পাশে পড়ে আছে। ওই লোকটা কিন্তু ওরকম উঁচু লম্বা ছিলেন না, ওনার উচ্চতা ছিল বড়জোর 5 ফুট, একদম চিকন দেহের একজন মানুষ। তো ওনার এই একটা পা কেটে পড়েছিল, আরো বেশ কিছু অংশ আশেপাশে পড়েছিল। তো আমার ওই দৃশ্যটা দেখার পর খুব ভয় লেগেছিল। মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এই জিনিসটা আমি দেখে ভয় পেতাম। আসলে এই ধরনের লাশগুলো দেখাটা উচিত নয় সবার জন্য, যারা এটা আসলে সহ্য করতে পারে না। এনারা দেখলে ভয় পাবেন, এটাই স্বাভাবিক। আর বাচ্চাদের তো অবশ্যই দেখা উচিত না। বাচ্চাদেরকে এই জায়গাগুলো থেকে দূরে সরিয়ে রাখা উচিত, তাদের মনোজগতে এটার একটা বিশাল প্রভাব পড়ে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম হাসান ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। তো প্রথম ঘটনাটা আমি শুনেছিলাম, আমাদের এক মডারেটর ভাই আছে, কাউসার ভাই, তিনি আমাকে এটা শোনান এবং তিনি আসলে অনেক কষ্ট করেছেন এই ঘটনাটা শেয়ার করার জন্য। উনি আমাকে সদর বাহরাইন থেকে এই ঘটনাটা পাঠিয়েছেন, তো আমি ওনার ওই ঘটনাটা শেয়ার করছি। তো এটা কাউসার ভাইয়ের খালুর সাথে ঘটে যায় একটা ঘটনা। তো ওনার খালুর নাম প্রকাশ করতে মানা করেছিল দেখে আমি নাম প্রকাশ করছি না। তো ওনার খালুর ছদ্ম নাম দিচ্ছি নজরুল। তো কাউসার ভাই, ওনার বয়স যখন 5-6 বছর, তখন ওনারা চান্দিনায়, কুমিল্লার চান্দিনায় স্থানীয়ভাবে থাকতেন। ওনার খালু ছিল অনেক প্রভাবশালী এবং ওনার খালুর বয়স ছিল তখন 45-46 বছর। এই ঘটনাটা ঘটেছিল 2005-06 সালের দিকে। তো ওনার খালু, উনি থাকতেন স্থানীয়ভাবে কুমিল্লার ক্যান্টনমেন্টে। সেখানে ওনার ব্যবসা বাণিজ্য ছিল এবং ওনার বেশ বড় একটা ব্যবসা ছিল। ওটা কুমিল্লার একটা পপুলার বাস ছিল, সেই বাসের ব্যবসা ওনার ছিল। তার পাশাপাশি ওনার গাড়ির ব্যবসা এবং ট্রাক্টরের ব্যবসা ছিল। তো ওনার বাড়ির এরিয়াটা ছিল অনেক বড়, এতটাই বড় ছিল যে ওনার বাড়ির সামনে যে বিশাল গ্যারেজ ছিল, সেখানে ওনার সব গাড়ি এবং ট্রাক্টর উনি রাখতেন। আর ওনার বাসগুলা যেগুলা ছিল সেটা বাইরে গ্যারেজ ছিল। তো সেই নজরুল খালু, ওনার 7 জন মেয়ে ছিল, মানে ওনার 7টা মেয়ে ছিল ওনার। তো ওনার মধ্যে সবসময় আফসোস হতো যে ওনার কেন ছেলে হয় না। তো অনেক নামাজ কালাম দোয়া দরুদ করার পর, বিভিন্ন হুজুরের কাছে যাওয়ার পর ওনার সেই সময় ওনার একটা ছেলে হয়। ছেলেটার যখন 1-1.5 বছর বয়স, তখন নজরুল খালু ওনার নিজের মধ্যে থেকে, ওনার মধ্যে সবসময় একটা মানে আপসেট থাকতো। ওনার খুব খারাপ লাগতো যে উনি চিন্তা ভাবনা করতো যে ছেলেটা কবে বড় হবে, ওকে কবে আমি সহায় সম্পত্তি বুঝা দিতে পারবো। তার বাইরেও উনি যখন বাসায় একা একা থাকতো, উনি ফিল করতো যে ওনার আশেপাশে কিছু একটা আছে বা ঘরের মধ্যে কিছু একটা ঘোরাফেরা করে। এছাড়া উনি মাঝে মাঝে ওনার যখন অবসর সময় থাকতো, উনি ওনার যে গ্যারেজটা ছিল বাসার কাছেই, সে গ্যারেজে একটু সময় দিত এবং উনি মাঝে মাঝে দেখতো যে গ্যারেজের মধ্যে ঠিক ড্রাইভিং সিটে, ওনার যে গাড়িগুলো ছিল সেই ড্রাইভিং সিটে উনি দেখতো যে কেউ বসে আছে। এবং এটা দেখার সঙ্গে সঙ্গে যখন উনি চিৎকার করতো, তখন ওনার ফ্যামিলি মেম্বাররা সবাই নাকি আসতো। এরকম নাকি প্রায় হতো এবং উনি সবাইকে বলতো যে রাস্তাঘাটে যখন উনি চলাচল করতো, উনি ফিল করতো যে ওনার আশেপাশে কেউ ঘুরছে। তো এভাবে যখন দিন যাচ্ছিল, উনি নিজে থেকে মনে করতো যে উনি হয়তো বয়স হয়ে গিয়েছে দেখে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু তার বাইরেও ওনার বাসায় যারা ছিল, মানে ওনার মেয়েরা যারা ছিল বা ওনার স্ত্রী যারা ছিল, ছিল, তো উনি নিজে থেকেই ওনারা একটু মানে
বলতো যে দেখো তোমার যেরকম অসুস্থতা, তুমি এক কাজ করো, ডাক্তার দেখাও, বা দেখো না তুমি ঢাকায় গিয়ে বা কুমিল্লা সদরে গিয়ে চিকিৎসা করো। তো ওই নজরুল সাহেব এগুলা অতটা কেয়ার করতো না, কিন্তু উনি দিনে দিনে যতই দিন যাচ্ছিল ওনার অসুস্থতা আরো বাড়ছিল। একবার উনি রাতে ঘুমানোর সময় হঠাৎ করে চোখ উল্টায় ফেলে এবং উনি দেখে যে ওনার রুমে একটা মানুষের মাথা কাটা রক্তাক্ত একটা মাথা পড়ে আছে। তো উনি এটা দেখার পর চিৎকার দিয়ে উঠে এবং ওনার ওয়াইফকে বলতেছে যে দেখো আমি এখানে এরকম একটা কিছু দেখতেছি, আমাকে তুমি ধরো, আমার খুব ভয় লাগছে। তো ওনার ওয়াইফ বলতেছে না, আমি তো এখানে কিছুই দেখি না। তো নজরুল সাহেব নাকি সেদিন রাতে বেশ ভয় পেয়েছিল এবং উনি নাকি রেগুলার এরকম সমস্যার মধ্যে পড়তো এবং ওনার ওয়াইফকে এই কথাগুলো বলতো। কিন্তু ওনার ওয়াইফ বলছে দেখো তুমি যা দেখতেছো বা মনে করতেছো গ্যারেজে কেউ তোমার ড্রাইভিং সিটে কেউ বসে আছে বা তুমি বলতেছো তোমার রুমে কেউ হাঁটতেছে, দেখলে কিছুই নাই, খামাখা তুমি ভয় পাচ্ছ, এত টেনশনে কিছু নাই। তো এরকম আস্তে আস্তে নজরুল সাহেবের নাকি এতটাই সমস্যা হচ্ছিল যে ওনার হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছিল এই অসুস্থতার কারণে, এবং ওনার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করতো, একটা টেনশন কাজ করতো। তো এটা যখন হচ্ছিল তো ওনার ফ্যামিলি মেম্বার ওনারা যারা ছিল, ওনার ভাইয়েরা যারা ছিল, তো কাউসার ভাইয়ের মা বা মানে ওই নজরুল ভাইয়ের শালিকা যিনি, তো ওনারা মানে ঠিক করলো যে আচ্ছা এক কাজ করি, আমরা কুমিল্লায় যে একটা মিম হসপিটাল নামে একটা হসপিটাল আছে, তো বলতেছিল যে আমরা ওই হসপিটাল যাই, গিয়ে দেখি যে ওটা ওনার এখানে ট্রিটমেন্ট করানো যায় কিনা। তো সেখানে হসপিটালে নেয়, সপ্তাহখানিক থাকে। উনি হসপিটালেও ফিল করে যে ওনাকে কেউ দেখছে, মানে তৃতীয় কেউ একজন ওনাকে, মানে রুমে তো দুজন থাকতো না, ওনার হসপিটালে ওনার স্ত্রী থাকতো, তারপর ওনারা কেমন জানি ফিল করছে যে তৃতীয় কোনো ব্যক্তি ওনাকে দেখছে, ওনাকে ফলো করছে, এবং রুমের মধ্যে নাকি উনি প্রায় সময় হসপিটালে এরকম খারাপ কিছুকে দেখতো। তো এরকম যখন ওনার কোনো ইমপ্রুভ নাই, উনি ঢাকায় গিয়েও চিকিৎসা করে, কোনো লাভ হয় না। তো আবার ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। তো ওনার এক আত্মীয় নজরুল সাহেবকে বলে যে দেখো তুমি যদি এরকম অসুস্থ থাকো, এক কাজ করো, গ্রামের আশেপাশে যদি কোনো হুজুর কবিরাজ পাই একটু দেখাই, দেখি তোমার এই সমস্যাটা যায় নাকি। তো তারপর নজরুল সাহেবের ওয়াইফ ওনার মিলে সবাই ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা হুজুরের কাছে যাব। তো হুজুরকে দেখানো হয়, ওনাদের পাশের গ্রামে এক হুজুর ছিল। তো সেই হুজুর বলে যে দেখেন ওনার এই চিকিৎসা আমরা এটা করতে পারবো না, তবে এটুকু আমি বলতে পারি যে ওনাকে খারাপ কিছু আসর করেছে, তবে এটার কে ওনার চিকিৎসা করতে পারবে এটার কোনো সমাধান আমরা দিতে পারবো না। তো এরকম আবার কয়েকদিন পর একটা হুজুর দেখে, তো সেই হুজুর বলে যে দেখেন একই কথা, যে আমি এরকম চিকিৎসা করতে পারবো না, তবে হ্যাঁ যদি একটা কাজ আপনারা করতে পারেন সেক্ষেত্রে হয়তোবা আপনাদের এই উনি সুস্থ হতে পারে। তখন সে হুজুর বলে যে নতুন কোন কবরের থেকে ধুতরা গাছের কিছু পাতা নিয়ে আসবেন এবং ওইটা আমার লাগবে, ওইটা দিয়ে আমি ওনাকে একটা মানে শরবত খাওয়াবো, তাহলে তো উনি সুস্থ হতে পারে। কিন্তু নজরুল সাহেবের ওয়াইফ বলে দেখেন ধুতরা গাছের পাতা চাচ্ছেন শরবত বানাবেন, এটা তো বিষাক্ত। তো হুজুর বলে দেখেন আপনাকে পান নাকি, দেখেন একটা নির্দিষ্ট সময় দেয়, কিন্তু ওনারা আসলে এরকম ধুতরা গাছ এরকম পায় না নতুন কবরের মাধ্যমে, নতুন কবরের দিকে। এইভাবে যাওয়ার পরে যখন উনি সুস্থ হচ্ছিল না, কিন্তু ওনারা তো বুঝে গিয়েছিল যে ওনাকে একটা খারাপ কিছু আসর করেছে। তো কাউসার ভাইয়ের মা উনি বলে যে ওনার তো চান্দিনা থাকতো, উনি ওনার বোনকে বলতেছে দেখ বাবু দেখ, এই আমার বাড়ির কাছে এরকম একটা মহিলা ওঝা আছে, বা উনি তো এরকম ঝাড়ফুঁক দেয়, তো তুমি যদি পারো এরকম তোমার হাজব্যান্ড দুলাভাইকে নিয়ে আমার এখানে আসো দেখো। তো কাউসার ভাই বলে যে ওনাদের বাড়ির পাশে যে ওঝা বা মহিলা ওঝা যিনি ছিলেন ওর নাম ছিল সুফিয়া। তো ওনার দুঃসম্পর্কে ফুফু ছিল, তো সুফিয়া ফুফু নামে ওনাকে ডাকা হতো, ওনাকে কাউসার ভাই ডাকতেন। তো সুফিয়া ফুফুর একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। উনি ছিল মহিলা ওঝা, ওনার যে বাসাটা ছিল এটা নাকি কাউসার ভাইদের বাসা থেকে চান্দিনা খুব কাছাকাছি ছিল। তো সেই সুফিয়া উনি একটু অন্যরকম মহিলা ছিলেন। উনি নাকি অনেকে তাবিজ করতে, মানে গ্রামের আশেপাশে যারা আছে অনেকে নাকি ওনার কাছে তাবিজ কুফরি করার উদ্দেশ্যে আসতো এবং ওনাকে মানে টাকা পয়সা দেওয়ার কারণে উনি অনেক খুশি হতো। তো উনি খারাপ তাবিজগুলো বেশি করতো, যে অমুক মানুষকে তাবিজ করা লাগবে, অমুক মানুষকে বান দেওয়া লাগবে, এই কাজগুলো উনি বেশি করতো। তো এগুলা যে উনি করতো টাকার বিনিময়ে, এগুলোর অভিশাপ ওনার উপরই আবার হতো আর কি। মানে দেখা গিয়েছে এই কারণে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং ওনার একটা মেয়ে ছিল, মেয়েটারও নাকি এরকম এই সমস্যা, মানে উনি সোফিয়া ফুফু উনি নাকি এরকম খারাপ কাজ করতে দেখে ওনার মেয়েটার উপর নাকি আসর পরে দেখা গেছে মেয়েটার 3টা বিয়ে হয়েছিল, 3টা জামাই চলে যায়। তো যাই হোক, সেই সুফিয়া ওঝা বা সুফিয়া ফুফু যিনি ছিলেন ওনার সাথে কথা বলা হয়। তো উনি বলে ঠিক আছে, মানে ওই কাউসার ভাইরা মা এরকম কথা বলে যে আমার এরকম বোনের জামা অসুস্থ, আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছিলাম। তো বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন, আমি দেখি কি করা যায়। তো এরকম ওরা 7-8 জন ফ্যামিলি মেম্বার
একসাথে সুফিয়া ফুফুর বাসায় যায় কোনো একদিন সন্ধ্যার পরে। তো সুফিয়া ফুফু বলে যে দেখি বলতেছে যে ওনার চিকিৎসা আমি করতে পারবো না, ওনাকে খারাপ কিছু আসর করছে বা যেটা আমার পক্ষে মানে সমাধান করা সম্ভব না। তো কাউসার ভাইয়ের মা বলতেছে যে দেখেন উনি তো অনেকদিন ধরে এরকম অসুস্থ, একটু চেষ্টা করো, অনেক রিকোয়েস্ট করো ওনাকে, কিন্তু রিকোয়েস্ট তো মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, উনি রিকোয়েস্টে কোনো সাড়া দেয় না। তো একটা সময় গিয়ে এই নজরুল সাহেবের ভাই বলতেছে যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু চিকিৎসা করেন। তখন সেই সুফিয়া ফুফু বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি চিকিৎসা করতে পারি, একটা শর্ত আছে যে যে হাদিয়া আমি চাপো সেটাই দেওয়া লাগবে, তবে এটা একটা জিনের কাজ, সেই জিনটার নাম হচ্ছে নিরু, সে আমার এখানে খুব শক্তিশালী জিন, সেই কাজটা করবে। তবে সে যদি কাজ করতে আগ্রহ দেখায় তাহলে আমি কাজটা নিয়ে আগাবো, নর্মাল ওয়েতে আগাবো, নাহলে আমি এর বাইরে কিছু করতে পারবো না। কারণ এটা যদি আমি সিরিয়াস ভাবে এটা আগাতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্ষতি হয়েছে, আমি মারাও যেতে পারি। তো নর্মাল ওয়েতে যেভাবে হোক আমি এটা চেষ্টা করতেছি। তো সেই মুহূর্তে সেদিন রাতে এসার পরে এরকম সুফিয়া ফুফু তিনি একটা গ্লাসের মধ্যে পানি নেয়, পানি নিয়ে উনি কয়েকটা চাল ঢেলে দেয় গ্লাসটার মধ্যে এবং উনি ওনার মন্ত্র পরে ফু দেয়। তো কাউসার ভাই উনি বলে যে ওনাকে দেখতেছিল, যে উনিও সেদিন ছিল এখানে, বলতেছে দেখতেছিল যে পানিটা ওই যে আমরা শরবত চামিচ দিয়ে নাড়া যেরকম ঘুরতে থাকে না পানিটা, ওইরকম অটোমেটিক ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে এটা একটা সময় গিয়ে থেমে যায়। তখন সুফিয়া ফুফু হঠাৎ করে বলে যে আচ্ছা ঠিক আছে, নিরু রাজি হয়েছে, নিরু যে জিনটা, ওই জিনের নামটা নিরু, বলতেছে যে নিরু রাজি হয়েছে, আপনারা আগামীকাল আসেন, তো দেখি নিরু কি করতে পারে। তো সেদিন রাতে যেহেতু রাত হয়ে গেছিল, কাউসার ভাইদের বাসায় সেই ওনার খালু এবং খালতো বোনরা সবাই থাকে। তো পরের দিন ওনারা এরকম বাদ মাগরিবের পর যায়। তো কাউসার ভাই বলে যে দেখেন দুইটা রুম ছিল সেখানে, একটা রুমে তো সামনের রুমে আমরা বসেছিলাম, আর মুরব্বীরা ছিল ভিতরের রুমে যেখানে সেই সুফিয়া ফুফু বসতো। তো সুফিয়া ফুফু যেখানে বসতো সেটার আসরটা ছিল মানে বেশ বড় একটা রুম ছিল, এবং রুমটা নাকি একটু ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর বলতে এরকম যে ওনার আসরটা ছিল রুমের মাঝখানে একটা গোল কার্পেটের মতো, লাল কার্পেটের মতো। ওই উনি যেখানে বসতো তার পিছে ছিল একজন ওনার সাগরেদ, একটা মহিলা সাগরেদ ছিল, এবং রুমটার মধ্যে একটা কর্নারে একটা মহিষের মাথা মানে ছিল, মহিষের মাথাটা ছিল সিংসহ, এটা হচ্ছে শুকায় গেলে যেরকম মাথা থাকে এরকম, এবং রুমের বিভিন্ন সাইডে গাছপালা ছিল, মানে গাছপালা ডালপালা এরকম বাঁধা অবস্থায় ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল যে রুমটা নাকি মানে বিভিন্ন গরুর হাড় দিয়ে বিভিন্ন জায়গায় এরকম অ্যাটাচ করা ছিল, বিভিন্ন ওই যে ওয়াল বা যেটাই হোক না অ্যাটাচ করা ছিল। তো যাই হোক সেটা তো এরকম সে তখন সেই মুহূর্তে সমাগ্রে পড়া যায়, এবং সুফিয়া ফুফু তখন ওই পেশেন্ট মানে যিনি ছিল খালু, ওই নজরুল খালু ওনাকে ভিতরে নিয়ে বসে, এবং খালু তো হাঁটাচলা করতে পারতো না, উনি ওনার দুই মেয়ের কাঁধে ভর করে ওখানে বসে, এবং সেখানে ছিল নজরুল খালুর স্ত্রী ছিল, তারপরে এই কাউসার ভাইয়ের আম্মা ছিল, ওনার আব্বা ছিল, আরো দুই একজন ছিল এরকম। তো সুফিয়া ফুফু উনি বলে যে দেখেন আমি তো এরকম জিন হাজির করব, তো জিনটা আমার উপরে আসর করবে, তখন সেই মুহূর্তে আমার সেন্স থাকবে না। তো নিরু জিন যে আসবে সে যে কথাগুলা বলবে সেগুলো আপনি শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, এবং কি করতে বলে শুনবেন। হ্যাঁ, ওই বলে দিবে সমাধানটা কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো সেই সুফিয়া ফুফু উনি নাকি একটা পানিতে আবার এরকম 3-4টা চাল ঢালার পরে উনি এখানে মন্ত্র পড়ে ওনার যে পিছের সাগরেদ ছিল যে বা সহকারী যে ছিল তাকে পানিটা দিয়ে বলে আর কি যে দেখো যখন এই নিরুজিন চলে যাবে তখন তুমি আমার মুখে বা আমার মাথায় এই পানিটা ঝিরা দিয়ে দিবা, তাহলে দেখবা যে আমার সেন্স এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওই সুফিয়া ফুফু উনি করিয়ে দিয়ে ঘোরাতে ঘোরাতে এরকম ঘোরাতে থাকে, এবং হঠাৎ করে এরকম নাকি জিন এসে ওনার উপর আসর করে, এবং সেই নিরোজিন আসার সঙ্গে সঙ্গে নাকি রুমের মধ্যে নাকি এরকম পুরো কাঁচা একটা গন্ধ আসছিল, এবং এতটা কাঁচা গন্ধ যে ওনার কাউসার ভাই বলে যে ভাই আমি পাশের রুমে ছিলাম, আমি সেখান থেকে গন্ধটা পাচ্ছিলাম, এবং মনে হচ্ছিল যে হ্যাঁ ওই রুমের মধ্যে কিছু একটা আসছে। এবং সেই রুমে এরকম কাঁচা গন্ধ আসার পরে একটা মানে ভারী একটা ভয়েসে এরকম বলছে, মানে সালাম দিচ্ছিল যে আসসালামু আলাইকুম। তো ওরা সালাম উত্তর সবাই দেয়। তো যখন সে তার পরিচয় দেয় যে আমার নাম নিরুজিন, আমি এই ওই মহিলাটাকে আসর করে আসছে, যে মহিলার নাম হচ্ছে ওই যে সুফিয়া ফুফু, ওনাকে লাশ নামে ডাকতেছে, বলতেছে যে আমি লাশের উপর, নিরুজিন বলতেছে যে আমি লাশের উপর ভর করে আসছি, এখন আপনাদের আমি সমস্যা শুনছিলাম, তো এখন সমস্যার সমাধান করতে আমি আসছি, এখন
তখন ওই যে নজরুল সাহেবকে দেখে মানে নজরুল খালকে দেখে বলতেছে যে আপনি কিরকম দুজন ধরে রাখছে কেন দুই সাইডে, মানে ওনার দুই সাইডে ওনার দুই মেয়ে ধরে রাখছিল। তো বলতেছে যে আপনাকে এরকম যে ধরে রাখা হয়েছে আপনি তো এমনি চলতে পারেন, তা আপনি এরকম ওদের উপর ভর দিয়ে রাখছেন কেন? তো ওনার দুই মেয়েকে বলতেছে যে তোমরা দুইজন ছেড়ে দাও ওনাকে, উনি এমনি সোজা বসতে পারবে। ঠিকই নাকি ওনাকে ছেড়ে দেওয়ার পর উনি সোজা হয়ে বসে, এবং অনেকেই তখন সেখানে অবাক হয়ে যায় যে উনি এরকম 7-8 মাস ধরে অসুস্থ, কখনো এরকম নিজে বসতে পারে নাই নিজের শক্তিতে, এরকম নাকি হঠাৎ করে সেদিন বসে গেছে। তখন নিরুদ্দিন বলে দেখেন নজরুল সাহেবকে আসলে আপনাদের পরিবারের কাছের কেউ ওনাকে তাবিজ করছে, এবং তাবিজটা এতটাই খারাপভাবে করছে যে ওনার যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, মানে যে কোনো মুহূর্তে উনি মরে যেতে পারে। তবে আমি চেষ্টা করতেছি যে এটা সমাধান করা যায় নাকি। তখন নিরুদ্দিন বলে যে দেখেন ওনাকে এরকম কয়েকটা তাবিজ করা হয়েছে, তাবিজগুলা খোলা হবে, এবং তাবিজগুলা কিভাবে করা হয়েছে এটা বলতেছে যে একটা তাবিজ করা হয়েছে যে টিয়া পাখি, একটা লাল কালারের টিয়া পাখিকে এক কোপে মেরে ফেলা হয়েছিল, এবং তার টিয়া পাখির যে মাথাটা ছিল, মাথাটা শুকানোর পরে এটা একটা শৈল মাছের মধ্যে পেঁচায়, মাথার মধ্যে পেঁচায়, এটা একটা তাবিজ করা হয়েছে, এবং এটা একটা কচুরিপানার নিচে আছে। আরেকটা তাবিজ করা হয়েছে যে নতুন একটা লাশের হাড়ের মধ্যে তাবিজ পেঁচায় রাখছে কোনো একটা জায়গায়, সেখান থেকেও তাবিজটা তোলা লাগবে। তারপর বলতেছে যে আরেকটা তাবিজ করা হয়েছে কোন একটা কাফনের মধ্যে আরবি সংখ্যা লিখে এখানে তাবিজটা করা হয়েছে। তো এরকম, এবং এটা 3টা তাবিজ বলার পর আরো বলে যে আর কয়েকটা তাবিজ করা হয়েছে ওনার নখ যখন কাটতো নখের মাধ্যমে এটা একটা তাবিজ করা হয়েছে, এটা তো কোথাও ফেলে রাখা হয়েছে। তারপর বলতেছে যে এরকম ওনার কাপড়, ওনার যে কাপড় উনি রেগুলার পরে কাপড় ছিঁড়ে এরকম ওনার তাবিজ করা হয়েছে। এরকম কয়েকটা তাবিজের কথা বলে। তো বলার পরে সেই নিরুদ্দিন বলতেছে দেখেন এই তাবিজগুলা সবগুলাই এই লাশের কাছে আমি দিয়ে যাবো, লাশ মানে ওই যে সুফিয়া ফুফু বলছে ওর কাছে আমি দিয়ে যাবো। তো ওই এসব তাবিজটা খুলে দিবে, এবং ওকে এর বিনিময়ে হাদিয়া দেওয়া লাগবে প্রতি তাবিজের জন্য 7,000 টাকা করে। তখন সেই নজরুল সাহেব বলতেছে আমার কোনো সমস্যা নাই, আমি যত টাকা লাগে দিব। তো জিনকে বলতেছে যে আপনার কি দরকার, আপনি কি চান? সেই নিরুদ্দিন বলতেছে যে আমার কিছুই লাগবে না, ওকে হাদিয়া দিয়ে দিবেন, আর আমার শুধু একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আমাকে 2টা ছাগল দিবেন, এবং এক কালারের হইতে হয়, বাজারে সেরা 2টা ছাগল দিবেন, আমি একটা জায়গা বলবো এখানে বেঁধে রাখবেন। তার পাশাপাশি 40 কেজি সাদা মিষ্টি লাগবে, আর একটা লাল কালারের টিয়া পাখি আপনি এরকম নিয়ে আসবেন। বলে যে এরকম যে পরবর্তী মঙ্গলবার আপনি এরকম আসবেন, এগুলা নিয়ে আসবেন, এবং হাদিয়াটা ওই সুফিয়া মানে ওই ফুফুর মানে বলে যে লাশকে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সব সমাধান হয়ে গেছে। যদি হয় তো এইভাবে সমাধান হবে। তো যাই হোক, তো সেই মুহূর্তে যেটা হয় যে সেই সুফিয়া ফুফু উনি তো এরকম ওনার তো সেন্স নাই। তো সেই নিরুদ্দিন বলতেছে যে ওই সহকারী যে ছিল সুফিয়া ফুফুর পিছে যে সহকারী ছিল তাকে বলতেছে যে একটা চাদর দিয়ে ওই লাশটাকে ঢেকে দাও, দেখবা তাবিজগুলা কিছুক্ষণের মধ্যে আমার ওই জিন বলতেছে যে আমার এরকম আমার যে অন্যান্য জিন যারা আছে ওরা এগুলো সে দিয়ে যাবে, 7 জন জিন এসে এখানে 7টা তাবিজ দিয়ে যাবে, এটা লাশের কাছেই পাবা, লাশের হাতের মুঠায় থাকবে, এবং লাশ এটা নিজেই আমি চলে যাওয়ার পর লাশ নিজে এটা খুলবে। তো তারপরে ওই সাদা মানে ওইরকম নাকি ওই চাদর ওই সুফিয়া ফুফুর উপর চাদর দিয়ে দেওয়া হয়, এবং আশেপাশে যারা ছিল তারা দেখতেছে যে উনি সুফিয়া ফুফুর নাকি বডিটা পুরো কাঁপতেছিল। তো এতটাই কাঁপতেছিল যে 7 বার এরকম কাঁপে, এবং তারপরে চাদরটা তুলে ফেলা হয়। তো নিরুদ্দিন সে বলতেছে যে এরকম তাবিজ যেহেতু দেওয়া হয়ে গেছে, 7টা তাবিজ তার হাতে আছে, তো আমি এখন চলে যাই, আপনার তাবিজগুলো দেখেন, আর এরকম আগামী এরকম মঙ্গলবার দিন আমি আবার আসব, এবং আমি তখন জমজম কূপের পানি কোনোভাবে আমি একটা সংগ্রহ করে নিয়ে আসবো, সেই পানি দিয়ে এই নজরুল সাহেবকে গোসল করাই দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তারপর তো সেই জিন নাকি চলে যায়, এবং জিনটা চলে যাওয়ার পর থেকে যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা নাকি রুম থেকে অটোমেটিক চলে যায়। তারপরে সুফিয়া ফুফুর মাথায় ওই ওনার যে সহকারী বা সাগরে যে ছিল সে পানি ছিটা দেয়, এবং মুখে পানি ছিটা দেয়, এবং ওনার সেন্স আসে। তো সুফিয়া ফুফুকে মানে সুফিয়া ফুফু বলতেছে যে নিরু কি চলে গেছে? তো সে বলছে হ্যাঁ ও তো চলে গেছে। তো বলতেছে যে আপনাকে তো 7টা তাবিজ দিয়ে গেছে। তখন সুফিয়া ফুফু হাতের মুঠ খুলতে দেখে 7টা তাবিজ, এবং অনেক মানে 7টা তাবিজ মানে বেশ বড় বড় তাবিজ ছিল। তো তখন প্রথম তাবিজটা যেটা খোলা হয় সেটা হচ্ছে ওই নিরুদ্দিন যা বলছিল ঠিকই, কাফন কাপড়ে পেঁচানো একটা তাবিজ, এটা খোলা হয়। এটা বান যখন খুলে তখন সুফিয়া ফুফু নিজেই বলতেছে যে হ্যাঁ এটা কাফনের কাপড় দিয়ে করা হয়েছে। তারপরে একটা তাবিজ খুলে ওইটা একটা ছোট হাড়, মানে মানুষের একটা হাড়ের মতো একটা অংশ, এটা তাবিজ, ওইটাও
দেখে যে নিরু জিন যা বলছে ঠিক ঠিক তেমনি ওই মানুষের হাড়ের একটা অংশ দিয়ে এটা তাবিজটা করা হয়েছিল, ওটাও সেই সুফিয়া ফুফু খুলে। তৃতীয়টা এরকম ওই শৈল মাছের মাথার থেকে যে তাবিজটা খুলে আনছে, তাবিজটা নাকি ভিজা ছিল, এবং ওই কাউসার ভাইয়ের মা ওনারা নাকি তাবিজটা পুরোটা দেখে যে তাবিজটা যে ওই যে বললো না পুকুরের কচির পাড়ার নিচে ছিল শৈল মাছের মাথা, এরকমই ভিজা ভিজা এবং কাদালো কাদালো তাবিজ ছিল, ওইটাও খুলে। আরো কয়েকটা তাবিজ ছিল এরকম যে ওনার হাতের নখ দিয়ে তাবিজটা বাঁধা ছিল, ওটাও খুলে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা তাবিজ ছিল ওনার ব্যবহৃত একটা কাপড়ের একটা অংশ দিয়ে একটা তাবিজ পেঁচানো ছিল। তো ওনার স্ত্রী নজরুল সাহেবের স্ত্রী নাকি এটা দেখে বলে যে হ্যাঁ, এটা তো আমার হাজবেন্ডের এরকম কাপড়ের একটা শার্টের কাপড়, এখান থেকে তাবিজটা করা হয়েছে। তো যাই হোক, সুফিয়া ফুফু বলে যে দেখেন সব তাবিজই তো খোলা হয়েছে, এখন এটা যে হাদিয়াটা আপনি এরকম আগামী মঙ্গলবার নিয়ে আসেন, আর নিরু তো মনে হয় বলে গেছে ওনাকে গোসল করানো লাগবে জমজমের পানি দিয়ে, তো এটা ব্যবস্থা হয়ে যাবে, সমস্যা নেই, আপনারা আসেন। তো সেই মুহূর্তে ওই সুফিয়া ফুফুর বাসা থেকে যখন সব ব্যাক করবে, তো নজরুল সাহেব নাকি সেই দিনই প্রথমবারের মতো এরকম 7-8 মাসের মধ্যে নিজেই পায়, নিজে হেঁটে হেঁটে উনি ওনার বাড়ি যায়, এবং উনি বাড়ি যাওয়ার পর এরকম 1 সপ্তাহ পর আবার আসে, ওনাদের ওই জিন যা যা চাইছিল এগুলো নিয়ে আসে। এবং এই জিন নাকি সবসময় যে মিষ্টি বা কেউ যদি কোনো উপহার দিত, এই সুফিয়া ফুফুর যে যেখানে আসরটা বসাইতো সেই আসরের পাশে একটা জায়গা ছিল, এখানে সবাই রেখে দিলে ওনার রাতে রেখে দিত, সকালবেলা এসে দেখতো নাই, মানে জিন রাতে এগুলো খেয়ে রাখতো আর কি। এরকম 40 কেজি সাদা কালারের মিষ্টি এরকম নিয়ে আসে, সে নজরুল সাহেবের ওয়াইফ ওনারা নিয়ে আসে, এবং 2টা ছাগল এরকম এক জায়গায় বেঁধে রাখে। তখন সুফিয়া ফুফু বলে যে দেখেন আপনি যে ছাগলগুলো বেঁধে রাখছেন ওটা বেঁধে রাখার দরকার নাই, ছাগলটা নিয়ে 2টা নিয়ে আসেন, এটা আজকে আমরা এখানে জবাই দিয়ে আমরা রাতে এখানে ওরস করব, এবং যে ওরসটা করা হবে আশেপাশের যারা আছে ওদেরকে খাওয়াবো এবং দোয়া করতে বলবো যাতে আপনি সুস্থ হয়ে যান। তো এরকম ছাগল 2টা এরকম নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে সেই সুফিয়া ফুফু উনি নাকি 2টা ছাগল নিজেই জবাই দিয়ে ওনার ছাগলের 2টা মাথা ওনার কাছে রেখে দেয়, ওনার সেই আসরের মধ্যে রেখে দেয়, এবং পুরোটা বডি ওই বাবুর্চি বা যারা আছে ওরা নিজেরা পাক করে রাতে ওরসের ব্যবস্থা করে থাকে। এবং নজরুল সাহেবের ওয়াইফ উনিও ওই যে লাল টিয়া পাখি ছিল এটাও সুফিয়া ফুফুর কাছে দিয়ে যায়। এদিকে ওরসের ব্যবস্থা তো হচ্ছে, আর সুফিয়া ফুফু ওনাকে নিরু জিন যে জমজমের পানি দিয়ে গেছিল ওইটা আবার দেখায় নজরুল সাহেবকে, বলে যে দেখেন এই জমজমের পানিটা নিরু দিয়ে গেছে, এটাতে মিশায় আপনাকে গোসল করাতে হবে, এবং আপনাকে গোসল করে নতুন কাপড় পরিধান করানো লাগবে, তারপর এটা পরে আপনি ওরসে অংশগ্রহণ খাওয়া দাওয়া করবেন, সবার কাছে দোয়া চাইবেন এবং আপনি বাড়ি চলে যাবেন। এরকম যথারীতি ওনাকে গোসল করা হয়, ওনাকে নতুন কাপড় পরায় দেওয়া হয়, খাওয়া দাওয়া রাতে হয়। তারপরের দিন নাকি ওনারা ওইখান থেকে, মানে সেদিন রাতে তো ওই কাউসার ভাইয়ের বাসার পাশেই ছিল ওনাদের থাকে, এবং ওনারা পরের দিন রওনা দেয় বাসার উদ্দেশ্যে। এবং রওনা দেওয়ার পরে আচ্ছা, যেটা বলা হয়েছিল যে নিরুজ্জিন আবার এটাও নাকি সুফিয়াবুকে বলে গেছিল যে উনি যখন বাসায় যাওয়ার কয়েক মাস পর উনি যাতে ওনার আত্মীয় স্বজন সবাইকে মিলে এই খাওয়ার আয়োজন করে এবং একটা দাওয়াত দিয়ে খাওয়ার আয়োজন করে, এবং সেক্ষেত্রে ওনার সবাই কাছে ওনাকে মাফ চেতে হবে। তো তারপর ওই তো উনি বাসায় এরকম এসে পড়ে। আস্তে আস্তে দেখা যাচ্ছে নজরুল সাহেব সুস্থ হচ্ছে, উনি ওনার কর্মস্থল বা ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু উনি দেখভাল শুরু করে। তো উনি কয়েকদিন পরে তারপর ওনার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেয়, এবং দাওয়াত দেওয়ার পর সবার কাছে এরকম খাওয়া দাওয়া করার পর সবার কাছে মাফ চাই যে দেখো আমি যা যা ভুল করছি মাফ করে দিও। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে সুফিয়া ফুফু তখন যখন উনি শেষবারের মতো নজরুল সাহেব ওনার সাথে দেখা করতে গিয়েছিল তখন বলে দিয়েছিল যে দেখেন আপনি যখন এরকম দাওয়াতের আয়োজন করবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তখন একটা জিনিস মাথায় রাখবেন যে ওই দাওয়াতের মধ্যেই একজন আসবে যিনি আপনাকে তাবিজটা করেছিল। এবং নজরুল সাহেব নাকি এবং ওনার ওয়াইফ ওনার ফ্যামিলি মেম্বার নাকি জিজ্ঞেস করেছিল সেই সুফিয়া ফুফুকে যে যদি কিছু মনে না করেন আপনি একটু বলবেন যে আসলে কে তাবিজটা করেছিল। তখন সুফিয়া ফুফুকে হাজার বলার পরে উনি স্বীকার করেন, বলছে দেখেন এটা নিরুজিনের বলতে মানা আছে যে কে তাবিজ করেছিল, কারণ এটা করলে আপনারও ক্ষতি হতে পারে, যে যেটা করছে বাট আপনি সুস্থ হয়ে যাবেন। এবং সে এটা যে তাবিজটা করছিল সে এটা বুঝে গেছে যে আসলে কতটা ক্ষতি সে আপনার করতে চাইছিল বা কতটা ক্ষতি তার হতে পারে। কারণ এই যে মানে নিরুজিন নাকি এটা বলে যে যেই ব্যক্তির তাবিজটা করেছে সে নিজে থেকে এখন মানে তার গিলটি ফিল করেছে বা সে বুঝে গিয়েছে যে আসলে তাবিজ করে তার কোনো লাভ হচ্ছে না বা হবে না। আর তার মূল উদ্দেশ্য ছিল এই তাবিজটা করার যে
নজরুল সাহেবের সম্পত্তিটা যাতে সে পেতে পারে। কারণ সমস্যাটা ছিল যে নজরুল সাহেবের ছেলেটা হওয়ার পর থেকেই এই সমস্যাগুলো হতো, এবং ছেলেটা হয়ে যাওয়ার পরেই যে তাবিজ করেছিল তার মধ্যে একটা অহংকার কাজ করে যে হ্যাঁ এখন সব সম্পত্তি তো সেই ছেলে নিয়ে যাবে। তো যেটাই হোক, নজরুল সাহেব নাকি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং ওনার সাথে আমার ওই কাউসার ভাই বলে যে ওনার খালু যেহেতু ওনার সাথে রেগুলার কথা হয় এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে। তো এটাই ছিল আমার আজকের দিন প্রথম ঘটনা। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন একজন অ্যাম্বুলেন্স চালক। তার অনুরোধে আমরা তার নাম পরিচয় গোপন রাখছি। ঘটনাটি ঘটেছিল 2014-15 সালের এক বর্ষার রাতে। আমি গত 8 বছর ধরে একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। অসংখ্য মৃতদেহ, দুর্ঘটনার রোগী আর অনেক কান্না দেখেছি। তাই ভূত প্রেত কখনো বিশ্বাস করতাম না, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতের শিফটে অ্যাম্বুলেন্স চালাইনি। সেদিন রাত প্রায় 2:40, বাইরে প্রচণ্ড বৃষ্টি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে একটি ফোন এলো, একজন গুরুতর রোগীকে পাশের জেলা হাসপাতাল থেকে নিয়ে আসতে হবে। আমি আর আমার সঙ্গে থাকা ওয়ার্ড বয় রফিক দ্রুত রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা সেখানে পৌঁছালাম, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল হাসপাতালটা প্রায় ফাঁকা। জরুরি বিভাগে মাত্র একজন বৃদ্ধ দারোয়ান। তিনি আমাদেরকে দেখে বললেন, রোগীকে দ্রুত নিয়ে যান, বেশি দেরি করবেন না। আমি জিজ্ঞেস করলাম, রোগী কোথায়? তিনি কাপা হাতে করিডোরের শেষের একটি কেবিন আমাকে দেখিয়ে দিলেন। আমরা দুজনে ভিতরে ঢুকতেই দেখি একটি স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একজন মানুষ শুয়ে আছে। পাশে কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। রফিক আমাকে বলল, ভাই, মানুষটি কি বেঁচে আছে? আমি চাদরের নিচ থেকে হাত বের করে পালসটা চেক করলাম। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। কিন্তু তখনই হঠাৎ আঙ্গুলটা যেন লাশের নড়ে উঠল। আমি চমকে হাত ছড়িয়ে নিলাম। আমি ভাবলাম হয়তো ভুল দেখেছি। আমরা রোগীকে এর পরপরই অ্যাম্বুলেন্সে তুললাম। যাত্রা শুরু করতেই বৃষ্টি যেন আরো বেড়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে ঠিক 10 মিনিট পর পিছন থেকে টকটক করে একটি শব্দ ভেসে আসলো। মনে হলো স্ট্রেচারে যেন কেউ ধীরে ধীরে আঘাত করছে। রফিক তৎক্ষণাৎ পিছনে তাকিয়ে বলল, ভাই, রোগী নড়ছে। আমি পেছনের মিররে তাকালাম। সাদা চাদরটা আস্তে আস্তে ফুলে উঠছে, যেন ভিতরের মানুষটা ধীরে ধীরে উঠে বসেছে। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন হঠাৎ নিচ থেকে কেন জানি না বেজে উঠল। কিন্তু আমি তো কোনো সুইচ চাপিয়ে যে অ্যাম্বুলেন্সের সাইরেনটা বাজবে। আর সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল ঠিক একই মানুষ যাকে আমরা কয়েক মিনিট আগেই অ্যাম্বুলেন্সের ভিতরে স্ট্রেচারে রেখেছিলাম। তার মুখে ছিল অদ্ভুত একরকম হাসি, আর সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করছিল, ফিরে যাও, ফিরে যাও। আমি ব্রেক কষে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলাম। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা লোকটির গায়ে ঠিক সেই সাদা হাসপাতালের পোশাক, যেটা কয়েক মিনিট আগে আমরা স্ট্রেচারে শুয়ে এনেছিলাম। আমি কাপা গলায় বললাম, রফিক, পিছনে দেখ। রফিক সঙ্গে সঙ্গে স্ট্রেচারের দিকে তাকালো। স্ট্রেচারটি সম্পূর্ণ খালি পড়েছিল, সাদা চাদরটাও মেঝেতে পড়ে আছে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড আগেও তো সেখানে একজন শুয়েছিল। আমরা দুজনেই দরজা খুলে বাহিরে নাম। তখনও বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম করে পড়ছে। আর রাস্তার মাঝখানে যে লোকটি দাঁড়িয়েছিল
সে ধীরে ধীরে পিছন ফিরে জঙ্গলের ভিতর যেন হাঁটতে শুরু করলো। রফিক দ্রুত আমাকে বলল, ভাই ওকে অনুসরণ করবেন না। কিন্তু যেন কেউ আমাকে টানছে, আমি ওদিকেই যেতে চাইছিলাম। আমি টর্চ নিয়ে তার পিছনে হাঁটতে শুরু করলাম। জঙ্গলের ভিতরে ঢুকতেই কাদা মাটির মধ্যে পুরনো অ্যাম্বুলেন্সের টায়ার দাগ আমি দেখতে পেলাম। আর একটু সামনে যেতেই একটা মরিচা ধরা উল্টে থাকা অ্যাম্বুলেন্স। গাড়ির গায়ে বড় অক্ষরে লেখা ছিল অ্যাম্বুলেন্স 131। আমি যেন তৎক্ষণাৎ অবাক হয়ে গেলাম। আমার শরীর যেন শিউরে উঠল, কারণ আমাদের গাড়ির নাম্বারও ছিল 131। হঠাৎ আমার কানের কাছে খুব ধীরে একটা ফিসফিস শব্দ ভেসে এলো, এবার তোমাদের পালা। আমি ঘুরে দেখতেই দেখি রফিক নেই। চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টি। তারপর দূরে কোথাও থেকে ভেসে এলো অ্যাম্বুলেন্সের সাইরেন, কিন্তু যেটা আমাদের গাড়ির দিক থেকে নয়, বরং সেই ভাঙা মরিচা ধরা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে। আমি টর্চের আলো ফেলতেই ভিতরে 3 জন মানুষ বসে আছে। তাদের চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর মাঝখানে বসে থাকা লোকটি ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকিয়ে হাসল। সে বলল, 4 বছর আগে আমরা হাসপাতালে পৌঁছাতে পারিনি। আজ থেকে যে অ্যাম্বুলেন্স রাত 2টার পর এই রাস্তা দিয়ে যায়, একজনকে আমাদের সঙ্গে রেখে যায়। আমার হাত থেকে টর্চটি যেন পড়ে গেল, আর ঠিক তখনই পেছন থেকে কেউ আমার কাঁধে বরফ ঠান্ডা একটি হাত রাখল। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর যা দেখতে পেলাম সেটা আমি আজও কাউকে বলতে পারিনি। আমি যেটা দেখেছি সেটা দেখার জন্য আমি কোনোদিনও প্রস্তুত ছিলাম না। আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল রফিক, কিন্তু ওর মুখটা আর আগের মতো ছিল না। চোখ দুটো সম্পূর্ণ সাদা, ঠোঁটের কোণ থেকে কালো রঙের যেন তরল ঝরছে, আর সে এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে ফিসফিস করে বলছে, ওরা আমাকে নামতে বলছে। আমি এক ঝটকা তাকিয়ে দৌড়ে অ্যাম্বুলেন্সের দিকে গেলাম। আমি দ্রুত অ্যাম্বুলেন্স সিটে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন চালু করতেই সাইরেন যেন নিচ থেকেই বেজে উঠল। ড্যাশবোর্ডের সব লাইট একসঙ্গে নিভে গেল। হঠাৎ রেডিওতে একটি কর্কশ আওয়াজ শুনতে পেলাম। এর পরপরই ভেসে এলো একজন নারীর কণ্ঠ, 131 নম্বর অ্যাম্বুলেন্স, তোমাদের সময় শেষ। আমি অ্যাক্সিলারেটরটি পুরো চাপ দিলাম, গাড়ি ছুটতে লাগলো। কিন্তু আমি যতই চালাচ্ছি না কেন, রাস্তার একই বাঁক, একই ভাঙ্গা গাছ, একই সাইনবোর্ড বারবার আমার সামনে চলে আসতেছে। মনে হচ্ছিল আমি একটা অদৃশ্য চক্রের মধ্যে আটকে গেছি। আমি ঠিক তখনই পিছনের মিররে তাকিয়ে দেখি স্ট্রেচারে আবারও সেই রোগী শুয়ে আছে। এবার তার মুখে আর সেই কাপড় নেই। তার মুখটা দেখে আমার বুক যেন হিম হয়ে গেল, কারণ ওই মুখটা আমার নিজেরই। আমি ভয়ে মিরর থেকে চোখ সরিয়ে নিলাম। পাশে তাকিয়ে দেখি রফিকও নেই। ড্রাইভার সিটে আমি একা। হঠাৎ স্টিয়ারিং নিচ থেকেই কেন জানি না ঘুরতে লাগলো। অ্যাম্বুলেন্স সোজা রাস্তার পাশে একটি বিশাল গাছের দিকে ছুটতে লাগে। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করলাম। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম হাসপাতাল, আর ডাক্তার আমাকে বললেন, আপনি ভাগ্যবান, গ্রামের মানুষ আপনাকে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করেছে। আমি সঙ্গে সঙ্গে রফিকের কথা জিজ্ঞেস করলাম। ডাক্তার কিছুক্ষণ চুপ করে বললেন, আপনার সঙ্গে তো আর কেউ ছিল না। আমি তৎক্ষণাৎ বললাম, অসম্ভব, রফিক তো আমার পাশেই বসেছিল। তিনি পুরনো একটি ফাইল এনে আমার সামনে রাখলেন। ফাইলের ছবিটা দেখে আমার শরীর যেন শিউরে উঠল, কাঁপতে শুরু করল। ছবিতে যে মানুষটা হাসছে সে রফিক, আর ঠিক ফাইলের নিচে একটি বাক্য লেখা,
রফিকুল ইসলাম, অ্যাম্বুলেন্স 131 ওয়ার্ড বয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু 4 বছর আগে। আমি যেন নির্বাক হয়ে গেলাম। এই ঘটনার প্রায় 6 মাস কেটে যায়। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। রাত হলেই সেই সাইরেনের শব্দ আমার কানে বাজত। ডাক্তার বলতেন এগুলো মানসিক আঘাতের প্রভাব, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা সব কিছুই বাস্তব। এক রাতে হঠাৎ আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। ফোন ধরতেই কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ভেসে এলো অ্যাম্বুলেন্সের সাইরেন, তারপর একটি পরিচিত কণ্ঠ, ভাই আমি রফিক, আমাকে নিয়ে যান, আমি এখনো অপেক্ষা করছি। আমার শরীর যেন পুরো ঠান্ডা হয়ে গেল। আমি পরের দিন সকালে সাহস করে নাম্বারটিতে ফোন করলাম, অপারেটরকে বললাম। তারা বলল, দুঃখিত, এই নাম্বারটি গত 4 বছর ধরে বন্ধ। আমি যেন আর কোনো কিছুই বলতে পারলাম না। সেদিন রাত 2:13 আমার বাড়ির সামনে একটি পুরনো অ্যাম্বুলেন্স এসে থামলো। জানালা দিয়ে তাকিয়ে দেখি গাড়ির গায়ে কাদায় একটি নাম্বার লেখা 131। কিন্তু আশ্চর্যের বিষয়, ইঞ্জিন বন্ধ, তবুও সাইরেন যেন বাজছে। ধীরে ধীরে দরজাটি নিচ থেকেই খুলে গেল। ভিতর থেকে একটি স্ট্রেচার আস্তে আস্তে বাইরে আসতে লাগলো, আর স্ট্রেচারের উপর একটি কাগজ। আমি কাঁপতে কাঁপতে কাগজটি তুলে পড়লাম। সেখানে একটি মাত্র লাইন লেখা ছিল, শেষ রোগী এখনো বাকি। আর ঠিক তখনই আমার পিছন থেকে খুব ফিসফিস শব্দে কে জানি বলল, এবার তোমার পালা। এর পরপরই আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমাকে এলাকার লোকজন আবারও পায়। তারপর আমাকে বাড়ি নিয়ে যায় এবং কয়েকদিন আমি খুব অসুস্থ ছিলাম। এর পরপরই আর কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আগের ঘটনাটি ভালো লেগেছে শুনে খুশি হলাম। তো আমি আরো কিছু ঘটনা বলতে যাচ্ছিলাম আজকে। তো সেটা হচ্ছে, আমার ওই কলম্বিয়ান ফ্রেন্ডের কাছ থেকে কালকে আরো কিছু ঘটনা শুনছিলাম, মেইনলি স্বপ্ন রিলেটেড, যেটা ওর হতো আর কি। প্রবলেমটা ওয়েন শি ওয়াজ অ্যারাউন্ড 17-18 বছর বয়স। তো যেটা হতো, ওর বোবাই ধরার কিছু মানে সমস্যা ছিল, যেটা এখনো আছে বাট রেয়ারলি হয়, আগে অনেক ফ্রিকুয়েন্টলি হতো। তো যেটা হতো যে, ও নানুর বাড়ি ওর যেখানে ছিল মেইনলি, ওইটা একটু গ্রাম সাইডে আর কি, ওখানেই। তো ওখানে যখন যেত, ও রাতের বেলায় দেখা যেত যে মাঝরাতে ঘুম ভেঙে যেত এবং ওই বোবাই ধরা সিচুয়েশন আর কি। সো ও যেটা দেখতো যে 2-3 ফিট সাইজের এরকম একটু বামন টাইপের একটা কিছু, মাথায় একটা ছেঁড়া টুপি, আর একটা চোখ তার, আর হচ্ছে আঙ্গুলগুলো মানে হাতটা নর্মালি ওর সাইজের তুলনায় অনেক বড় এবং 4টা আঙ্গুল সেই হাতে আর কি। তো সেরকম কিছু একটা ক্রিচার ওর উপর বুকের উপর ভর দিয়ে বসে থাকতো এবং কিছুক্ষণ বসে থাকতো, এবং ও যেহেতু বোবাই ধরে থাকতো, ও হাত পা মুভ করতে পারতো না, চিল্লাতে পারতো না, মানে খুব হেল্পলেস হয়ে যেত ওই টাইমটা। তো ওই সময় ও দেখা যেত কিছুক্ষণ বসে থাকতো, ওর তখন শ্বাস নিতে প্রচুর কষ্ট হতো এবং ওই জিনিসটা, ওই ক্রিচারটা লাফ দিয়ে ছোটাছুটি করতো রুমের এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, মানে জাস্ট ভয় দেখাতো ওকে, লাইক ক্রিপি হয়ে যেত আর কি। সো এরপর একটা টাইমে ও দেখা যেত যে একটা দরজা মানে রুমের একটা কর্নারে যে দাঁড়াতো, দাঁড়িয়ে খিলখিল করে হাসতো, এবং হাসিটা এতই ভয়ঙ্কর, ও বলে যে ওর এখনো মাঝে মধ্যে মানে ঘুম ভেঙে যায় রাতে, এরকম মাঝরাতে হঠাৎ করে ওই হাসির কথা চিন্তা করে, এবং এরকম হাসি দিয়ে ও ভ্যানিশ হয়ে যেত মেইনলি। এবং এই স্বপ্নটাও ফ্রিকুয়েন্টলি দেখতো, এবং ওর নানু বাড়িতে গেলেই দেখতো মেইনলি যে এই ক্রিচারটা, যেটা বামন টাইপের। এবং আমি সামহাউ মানে ওদের দেশের কিছু মিথিক্যাল ক্রিচার এবং ফোকলোর নিয়ে ঘাটছিলাম কালকে ইন্টারনেটে, এবং এটার সাথে একটা সিমিলার একটা ক্রিচার পেলাম, যার নাম হচ্ছে এল দুয়েন্দো। এটা আপনি সার্চ দিলে পাবেন, এটাও একটা কলম্বিয়ান ফোকলোরে প্রচলিত আছে, এবং এই ক্রিচারটার সাথে সামহাউ ওইটা খুব সিমিলার ছিল যেটা ও দেখেছিল। আর এছাড়া কিছু প্রি মনিটরিং ড্রিম ওর কিছু মানে হতো, যেটা হচ্ছে মানে যেটা আমরা অনেক ঘটনা এরকম শুনেছি। সো বেশি কিছু এটা নিয়ে বলবো না, যেরকম একটা ছোট ঘটনা দিয়ে বলতে পারি। ঘটনা বলতে এখানে ভূত টুত কিছু নেই, জাস্ট কোইন্সিডেন্স বা এই টাইপের কিছু। যেটা হচ্ছে বাই দ্য ওয়ে, প্রি মনিটর ড্রিম মানে হচ্ছে আমরা ধরেন কোনো স্বপ্নে কিছু দেখলাম, ওই স্বপ্নের ঘটনাটা পরে রিয়ালিটিতে ঘটলো আর কি,
মানে ব্যাপারটা হচ্ছে যে স্বপ্নের ইনসিডেন্ট সেম থাকলো না, বাট স্বপ্ন যেই মানে যে ভিকটিম আর কি, স্বপ্নের আমার যে স্বপ্নের যে ক্যারেক্টার, যে ভিকটিমটা, সে সেম থাকলো, এরকম আর কি। তো যেটা ওর বেশ কিছু এরকম ঘটনা আছে, ও বলেছে আমাকে বলবে। এর মধ্যে একটা হচ্ছে ওর ভাইকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে দেখা। ওরকম ও রাতে কোনো এক সময় এরকম মানে একটা স্বপ্ন দেখেছিল যে ওর ছোট ভাইকে সামহাউ কোনো ওর বাবা হচ্ছে ওকে প্রহার করতে থাকে আর কি। প্রহার করতে করতে একটা সময় ওই ছেলেটা মানে ওর ভাই আনকনসিয়াস হয়ে যায়। তো দেখা যায় ও সকালে উঠে খুব মানে লাইক ডিপ্রেস থাকে, ব্যাপারটা চিন্তা করে স্বপ্নের কথাটা, যে ওর ভাইয়ের এরকম একটা জিনিস ও দেখেছে, তো ওর আম্মুর সাথেও শেয়ার করে। এবং দেখা যায় এরকম ইন দ্য মিন টাইমে শেয়ার করতে করতে সকালের দিকেই ওর ভাই বাইরে খেলছিল ওর ফ্রেন্ডদের সাথে। তো কোনো একটা ফ্রেন্ড এসে বললো যে এরকম এসো এসো, এখানে কিছু ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওই ওর যে ছোট ভাই সে নাকি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। মানে ও সামহাউ ওখানে কোনো একটা ইলেকট্রিক পোলের সাথে, ইলেকট্রিক ওয়্যার ঝুলছিল, ওইটার সাথে ইন টাচ এসে ও ইলেকট্রিকিউটেড হয়ে যায়, মানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এরপর ও হচ্ছে পড়েছিল আনকনসিয়াস হয়ে। লাকিলি ও বেঁচে যায়, মারা যায়নি বা এরকম কিছু মানে ফেটাল কিছু হয়নি, বাট সামহাউ সার্ভাইভ করে। এবং ওর এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো ও হেট করে লিটারালি, কারণ এই ঘটনাগুলো অনেকের সাথেই ঘটে, যে স্বপ্নে দেখে একটা জিনিস বা একটা ঘটনা কাউকে কেন্দ্র করে, ভালো হতে পারে খারাপও হতে পারে। ওর ক্ষেত্রে যেটা হয়েছে কিছু ভালো কিছু খারাপ, এবং এই ঘটনাগুলো দেখা যেত ঘটে যেত এরপরে 2-1 দিনের মধ্যেই সামহাউ ওই ভিকটিম গুলা এরকম ফেস করতে প্রবলেম আর কি। তো আরো ঘটনা পাঠাবো আমি, ঢাকার বা বাংলাদেশের ঘটনা অবভিয়াসলি পাঠাবো যখন যেখান থেকে পাবো। আর আমার ভালো লাগে এসব ঘটনা নিয়ে ঘাটতে, শেয়ার করতে, শুনতে। তো hope you do very good in future and take care.